এই কাহিনীটি কোটালীপাড়ার পাড়কোনার। কোটালীপাড়ার পাড়কোনায় যে অশ্বত্থ গাছ, সেও বহুদিনের পুরনো গাছ এবং বিশাল আকার। গণেশ পাগল যখন সিদ্ধি লাভ করেন বটের বাগানে, সেই বাগানে সিদ্ধি লাভের পরে ওই বট গাছতলা, ওটা আসলে বটও না, ওটা হচ্ছে বৃক্ষ, জাতে বৃক্ষ। বট পাতা তো কিঞ্চিত গোলাকার, আর এটা হচ্ছে লেজওয়ালা পাতাগুলো। এই অশ্বত্থ বৃক্ষের গোড়ায় পাগল সর্বপ্রথম সিদ্ধি লাভের পরে ওইখানে তিনি অবস্থান নেন, ওইখানেই থাকেন, বহুদিন ছিলেন। ওইখানে থাকা অবস্থায় একবার কোটালীপাড়ায় একটা বাঘ আসে, মানে বাজার থেকে হয়তো ভুলে সে কোনো ক্রমে এই লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে। এখন ওই বাঘের ভয়ে সবাই সন্ত্রস্ত, কোটালীপাড়ার সবাই। রাতের বেলা আর কেউ ঘরের থেকে বেরোয় না। ওই রাত্রিগুলিতেও কোনো বাড়ির গরু মারে অথবা ছাগল খায়, এই ধরনের ব্যবহার চলতে থাকে বাঘের। এই উৎপাতের ভিতরে পাগলের কাছে এসে অনেকেই বলা বলি করে যে, পাগল, এই বাঘের হাত থেকে কিভাবে বাঁচা যায়? তখন পাগল বলছে যে, তোদের কাউকে খাবে না, ওরা যারা মানুষ তাদের কাউকে সে খাবে না, যা, আর ও থাকবে না এখানে। এই কথার পরে একদিন কি পাগল ওই গাছতলায় থাকা অবস্থায় বাঘ আসছে পাগলের কাছে। পাগলের কাছে বাঘ এসে মানে একটা পোষা বিড়ালের মতো ওনার পায়ের কাছে ওইখানে বসলে পাগল বলছে কি যে, তুই এই দেশে থাকবি না, থাকলে মারা পড়বি, তুই এখান থেকে যা। এই কথা বলার পরে বাঘটা সত্যি সত্যিই ওখান থেকে সরছে একটু, কিন্তু তারাশি গ্রামে যাই উপস্থিত। সেখানে 2-4 থাকার পরে ওই তারাশির লোকেরা বাঘটাকে তারা রামদা, সরকি, কালি এগুলো দিয়ে আক্রমণ করে এবং বাঘটা ওইখানে মারা পড়ে। পাগলের কথা সঠিক হয় যে, এখানে থাকলে তুই মারা যাবি, এনে থাকবি না। পাগলের কথা এইভাবে সত্যি সত্যি ফলে। অত্যন্ত ভক্তির দৃষ্টিতে সকলেই পাগলকে দেখতেন এবং ভাবতেন যে তিনি একজন এমনই ব্যক্তি যিনি সকলের মঙ্গল করেন, সবাইকে ভালোবাসেন। এই দৃষ্টিতে পাগলের প্রতি সকলেরই একটা আনুগত্য, এইটা কিন্তু ছিল, প্রত্যেকেরই ছিল, একটা মান্যতা ছিল। সে যে কোনো ধরনের মানুষ সমাজের ভিতরে যারা তখন অভিজাত্যের অধিকারী যারা ছিলেন, তারা পর্যন্ত পাগলের কাছে নতশির ছিল, পাগলের কাছে অত্যন্ত অনুগত হইয়া তার কৃপা প্রার্থনা করত সকলে। মানে যাদের আমি জেনেছি, পাগলকে যারা দেখেছেন তাদের ভিতরের থেকে এই অনুভূতিটা আমি লক্ষ্য করছি। পাগল যা বলেন তা মানা উচিত, শোনা উচিত, তাকে ভালোবাসা উচিত, তার কাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারি, এই বিশ্বাস তাদের ছিল। এবং তা পরবর্তীতেও তো আমরা দেখি যে হ্যাঁ, তার ভাবনায় আমরা সকলেই এখনো কল্যাণ লাভ করি, মঙ্গল পাই। অনেকেই চিনছে, ভালোবাসছে, তাকে মানছে, তার কৃপা প্রার্থনা করছে, অনেকেই ছিল। তবে যে সন্দেহবাদী কেউ কেউ ছিল না, এমনও বলা ঠিক হবে না। আর নো শ্রেণীর মানুষ চিরদিনই থাকবে, ছিল, সে সময়ও ছিল।
এটা তো পাওয়া বা বিশ্বাসযোগ্যতা অর্জন করা এটা একটা ভাগ্যের ব্যাপার। কারণ যে কিছু দেখে নাই সে তো বিশ্বাস করতে পারে না, আর দেখার ভাগ্যে যার হয়েছে সে তো বিশ্বাস করবেই। অবশ্যই তারা পরস্পরকে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। বয়সের ব্যবধান মাত্র 2 বছর। 1255 সালে হচ্ছে গণেশ পাগলের জন্ম, 1255। আর 1253 হচ্ছে গুরুচাঁদের জন্ম। 2 বছরের ডিফারেন্স মাত্র। হ্যাঁ, একই সময়েরই। উভয় ভালোবাসতেন এবং তাদের সাথে যোগাযোগ ছিল, এটাও লক্ষণীয়। তাছাড়া ওই যে একটা কাহিনী ছিল না, গুরুচাঁদের বাবা তো ছিলেন হরিচাঁদ ঠাকুর। তো হরিচাঁদের যে একজন প্রধান শিষ্য তারক রসরাজ, যিনি হরিলীলামৃত লিখছেন, সেই তারক সরকারের সাথেই তো গণেশ পাগলের কাহিনী আছে। মানে আমি লিখিত অবস্থায় যেটা দেখেছি, পাইছি এবং আমি লিখে সেটা রাখছি, তাতেও দেখলাম যে তারা পরস্পরকে কি গভীর শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। হ্যাঁ, প্রণামের কাহিনী ঠিকই। মনোহরের কাছ থেকে এমন কিছুই আমি পাই নাই, শুধু তার ঘরটা পেয়েছি, তার সমাধি স্থান যেটা সেইটা ছিল সেটা দেখেছি, কিন্তু তার ব্যবহার্য কোনো জিনিস, যদিও পোলসাইরের একটা খাড়া অর্থাৎ এক ধরনের দা, সেই দা অনেকে দাবি করে যে এটা নাকি গণেশ পাগলের। আর একটা হয়েছি রঘুনাথপুরে বানিয়ে বাড়িতে, সেখানেও তার ব্যবহার করা একখানা আসন আমাকে দেখানো হয়েছে, যে এই আসনখানা পাগল ব্যবহার করতেন, এইটির উপর বসতেন। আমরা উনি যাওয়ার পরেও এই আসনেই আমরা পুজো দিচ্ছি। এবং আমাদের ধারণা যে গত স্বাধীনতা সংগ্রামের সময় তারপর দিয়ে বাড়িগুলি যে পড়ে, পাক সেনারা যে আগুন দিয়ে পোড়ায়, কিন্তু এই বাড়ির এই ঘর এটা অক্ষত অবস্থায় ছিল, এবং পাগলের যে আসন ছিল বলেই এটা হয়েছে, এমন কথাও তারা বলে। এটা রঘুনাথপুর বানিয়ে বাড়ি ছিলেন, বেশ কিছুদিন ছিলেন। সে কাহিনী আছে বিস্তারিত ভাবে লেখা নাই, কারণ দেহ ত্যাগ করেন তিনি দুর্গাপুরে মনোহর সরকারের বাড়িতে। কাজেই তার শারীরিক জন্য যে ধরনেরই সৎকার করা হোক, সেটা করা হয়েছে দুর্গাপুরেই। কিন্তু তারা যখন ওখান থেকে মাটি আনছে, এনে বলছেন যে আমরা গণেশের স্মৃতি মন্দির এখানে তৈরি করি কদমবাড়িতে, কিন্তু তার শরীর তো ওখানেই রাখা দুর্গাপুরে। ওই যে ওনার যে দেহ রক্ষা করার জায়গাটা, যে মন্দিরটা, ওই মন্দিরে কিন্তু আমি রাত্রিবাসও করছি, এবং মানে যা বলা উচিত না সে কথা বলাও যায় না, এমন কিছু দেখেছি ওইখানে। আমি অবাক হয়ে গেছি যে এটা আমি কেন দেখলাম। নইলে আমি আসছি ওখানে, আমি ধরেন 1ম তারিখে ছিলাম 4-5 দিন। সবাই বলছে যে ঘরে আপনার জন্য বিছানা হবে, আমি বলছি না, আমি মন্দিরে থাকবো। আমার সাথে আরেকজন প্রফেসর ছিলেন ভাঙ্গা থানার, সেই ভাঙ্গা থানার সেই প্রফেসর বাবু আমার সাথে থাইকে 5-7টা দিন আর কি পাগলের কাহিনী সংগ্রহ করছি ওনাকে সাথে নিয়ে। আর সুন্দর হয়েছে তার কারণ উনি একজন মানে বুদ্ধিবৃত্তি সজাগ মানুষ, ভালো, সমস্ত কিছু ভালো বোঝেন,
একবারে বেশি বলতে হয় না। আর সেই কাহিনীগুলি যখন উনি উদ্ধার করছেন প্রাচীনদের কাছ থেকে, আমি বসে বসে টুকটুক করে শুধু লিখছি। উনি কথা বলছেন বিভিন্ন জনের সঙ্গে, আর আমি লিখি। এই জন্য এই 5-7টা দিন মানে উনি আমার খুব উপকার করছিলেন। আর সেই বাড়িতেই একটা মেয়ে দেখতে যাবার কথা ছিল, ওই যে মনোহরের যে পালিত পুত্র মহেন্দ্র নাতনি দেখতে যাবে, মানে মেয়ে দেখতে আসবে। তারা আবার খবর দিছে কি যে আমরা সমস্যায় আছি, কয়েকটা দিন পরে ছাড়া যাইতে পারবো না। এদিকে হাটঘাট সব হয়ে গেছে। এই সময় যখন আমরা যে পড়ছি, বলছে এই যে আমাকে অতিথি আসছে, মানে 2টা প্রফেসর আসছে, গণেশ পাগল সম্বন্ধে কিছু জানবে, শুনবে, লিখবে। বাহ, মহানন্দে 4-5টা দিন আমাকে যত্ন করিয়া রাখছে। আর যে সদাইগুলো কেনা হয়েছিল সেগুলো আমাদের সেবায় দেওয়া হইলো। অরিজিনাল যেটা পেয়েছিলাম সেটার উপরে আবার তুলির আঁচড় ছিল, এই জন্যই মানে আমার বুঝতে কষ্ট হয়েছে। অরিজিনাল কোনো ক্যামেরায় তোলা যে কোনো ছবি অবিকল না, সেটা আমি পাইনি। ভঙ্গিটা ঠিক আগের মতনই হয়েছে, কিন্তু একেবারে অরিজিনালি যে শরীর থেকে তোলা ছবি, এই কথা তো আমি বলতে পারবো না। ওই ছবিতেই করা হয়েছিল। পোলসাইডবাসী লোকেরা তারা দুর্গাপুর থেকে আর কি এই ছবিটা নিয়েছিল। তারপর তাদের বাড়িতে আনছে, আনার পরে একটু যখন অস্পষ্ট হয়েছে তখন সেইটা কম্পিউটারে দিয়ে ওইটার উপরে নানা রকমের কারুকাজ করছে। তখন আর সেই অরিজিনালিটি ছিল না। না, দুর্গাপুরের থেকে করা পোলসাইডবাসী করছে, তারা ক্যামেরার সাহায্যে তুলছে। তখন তো ক্যামেরা ছিল। এমনকি মানে এই যে গুরুচাঁদ ঠাকুর যে সময় ছিলেন, তার শরীরের ছবি কিন্তু অনেকেই এখনো আছে। কাজেই গণেশ পাগলেরটাও যে থাকবে না এটা তো বলা যাবে না, যেহেতু ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে। তখন হয়তো সেই কালে ক্যামেরাগুলো ছিল সাদা কালো। রঙিন যে ফিল্ম, এটা মানে আবিষ্কার হয়েছে 75 সালে, 1975-এ। তার আগে কোনো রঙিন ছবি ছিল না। আপনি দেখেন এই ছায়াছবিতে, দেখেন 75-এর পরে ছাড়া হয় নাই। এমনকি ওই স্মরণীয় ছবিগুলো সবই সাদা কালো। বঙ্গবন্ধুর কোনো সাদা কালো ভিন্ন অন্য কোনো ছবি নাই। উনি মরার পরে তারপরে এটা প্রথম আর কি আবিষ্কার হয়েছে। পাগলের যে প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি আমার দৃষ্টিতেও আমি পাই নাই। তবে তিনি কোনো সম্প্রদায় তৈরি করেন নাই, এইটা একটা মস্ত বড় কথা। আপনি ওরাকান্দিতে যাবেন, দেখবেন একটা সম্প্রদায় আছে মতুয়া। আপনি যদি হিমায়তপুরে যান, সেখানে দেখবেন সৎসঙ্গ নামের একটা সংগঠন আছে। আপনি যদি রামকৃষ্ণ মিশনে যান, সেখানে দেখবেন যে রামকৃষ্ণ নামে যে মিশনটা একটা বিশেষ সম্প্রদায়। কিন্তু এই যে গণেশ পাগল, তিনি কোনো সম্প্রদায় তৈরি করেন নাই। অর্থাৎ এখানে প্রবেশ অধিকার সকলের। এখানে সকলেই দাবি দেয়ার যে আমাদের পাগল। আর ওই যে সমস্ত সম্প্রদায় তৈরি করেছে যারা, তারা তো সীমিত, আবদ্ধ। তারা একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে আছেন। গণেশ পাগল কিন্তু তা নাই। গণেশকে চায় সবাই, সব জাতের সকলেই। হিন্দু বলেন, মুসলমান বলেন, যে কোনো সম্প্রদায়ের লোক বলেন, গণেশের কাছে সকলেই সমান। গণেশ সকলের কাছে সমান। অনেক সেগুলো তো অবশ্যই। এবং মুসলমান সাধক যারা, তারাও তাকে ভালোবাসেন, গভীরভাবে মান্য করেন। কারণ আমি তো সেটা জীবনের ভিতরেই লিখেছি। কারণ ওই যে জীবনী লেখার সময় যাদের পাইলাম, একজন সাধকের নাম হচ্ছে এই কাজুলিয়া গ্রামের, বেশি দূরে না, কোটালীপাড়ার পশ্চিম পাশে কাজুলিয়া গ্রামের
দয়াল ফকির নাম। আর উনি হচ্ছে নাম হচ্ছে সৈয়দ আলী। তার গান লেখাও আছে, ওই যে ভেবি বলে সৈয়দ আলী জনম গেল খালি খালি। আপনি গানটা শুনেছেন কিনা আমি জানি না। তা যাই হোক, সেই সৈয়দ আলীর কাছে গেছি। আমি বলছি কি, বাবা আমি তো পাগলের জীবনী লেখার জন্য আমি পথে বেরোইছি, এখন আমি কি পারবো? আপনার কাছে আসছি, নিশ্চয়ই আপনাদের কাছে পাগলে আছেন, আপনারা যদি দেন আমি পাই, আপনারা না দিলে তো আমি সেই জীবনী পাবো না। আপনারা পাগলের ভক্ত, আমাকে দিতে হবে, বলেন দেবেন? তখন উনি আমার চোখ দুটো, অবশ্য এই যে অনেক কথাটা কই নেই কেউ কাছে, চোখ দুটো একটু খুলে ধরে তারপর ফু দিয়ে বলছেন যে হ্যাঁ তুমি পারবা, হবে। কাজেই তারপরে সে মুসলমান সাধক, ওই যে মোনাই পাগলের কাছে যিনি থাকতেন, ওয়াহেদ তার নাম, জানেন বোধহয়। আমি তার কাছে গেছি, উনি থাকতেন গোয়াল ঘরে, গরুর ভিতরে। আমাকে বিছানা দেওয়া হয়েছে মন্দিরের ভিতরে, আমি ওই মন্দিরে থাকি নাই, মন্দিরের ভিতরে মশারির ভিতরে থাকি নাই। আমি ওয়াজের কাছে বলছি যে আমি তোর কাছে থাকবো, তোর কাছে থাকতে হবে আমার, আর আমাকে দিতেও হবে, আমি যে জন্য আইছি, যে জন্য তোমাদের পাশে গড়ি, আমাকে দিতে হবে। এইভাবে তার কাছে আমি সেই রাত্রি সেখানে ছিলাম, উনার কাছেই ছিলাম, আর উনিও বলছে যে হ্যাঁ পারবি। এমনি ভাবে মানে যে আমাকে আশীর্বাদ করে নাই, তা আমি তাকে ছাড়ি নাই, একটারেও ছাড়ি নাই। হিন্দু কন, মুসলমান কন, যে কোনো সম্প্রদায়ের যেই হন, সবার কাছে আমার এক দাবি ছিল যে আপনারা যারা পাগলকে ভালোবাসেন, আপনাদের কাছে পাগলে আছেন, আপনারা আমাকে যদি দেন তাহলে আমি পাই, আমাকে দিতে হবে। এই জগতে দেখেন, ধর্ম বা বর্ণ বা সম্প্রদায়ের ব্যবধান থাকলে পারা যায় না, এই ব্যবধান ভুলে যেতে হবে, কারণ সকলেই তো আমরা তার কাছ থেকে, হ্যাঁ তার কাছ থেকে এসেছি। কাজেই এইখানে কোনো ভেদ বুদ্ধি থাকলে কোনো কিছু পাওয়া যাবে না।